কালকের কেউ নেয় না বলে এই অবস্থা হচ্ছে। দুর্ঘটনা অনেক সময় হয়ে যায়, দুর্ঘটনা কেউ এড়াতে পারে না। দুঃখজনক ঘটনা দুঃখজনকই থাকে। মেয়ে 10 বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস, যেখানে লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। কেন এখানে আসবে না? কেন এখানে আসবে না? আজকের আমাদের বাচ্চা গেছে, ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে? তার জবাবটা দিতে হবে। আজকে মানুষ খেপেছে, এত বড় একটা কলকাতার বুকে ঘটনা ঘটে যাওয়ার পরে তবু কেন এখানে এই যে ঘটনা হচ্ছে, পুলিশের কেন কোনো পদক্ষেপ নিল না? এটা জবাব চাই আমরা, এটা আমরা জবাব চাই, জবাব চাই, জবাব চাই, আমরা জবাব চাই। আরজি করের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা। আজকের একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে। নারীদের সুরক্ষা কোথায়? জনগণের জবাব দিতে হবে। পুলিশ যদি সঠিক তদন্ত করে, একটা ধর্ষণ মামলা এতদিন ঝুলে থাকে কেন? আরজিকর মতন ঘটনা যদি 2 মাস চলে যায় ওই রকম সেফটি জায়গায়, ওই রকম ক্যামেরার আওতায়, তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে? এর জবাব দিতে। প্রতিবেশী অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর স্থানীয়দের, ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। এখন বছর দশেকের নাবালিকা টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন, তাকে যৌন নির্যাতন করে খুন করেছে অভিযোগ আসছে কুলতলি জয়নগর এলাকা থেকে। দুর্ভাগ্যের বিষয় আমাদের, যখন তিলোত্তমাকে নিয়ে সারা রাজ্য নয় সারা দেশ উত্তাল, সেই সময় রাজ্যে এ ধরনের ঘটনা কিভাবে ঘটে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, রাজ্য সরকার তিলোত্তমার পক্ষ না নিয়ে সরকার এক প্রকার এই ধর্ষক খুনিদেরকে বাঁচানোর জন্য যেভাবে ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করছে, ফলে যাদের মধ্যে এই পশুবৃত্তিগুলো আছে আরো বৃদ্ধি পাচ্ছে। কোনোভাবে তাদের কাছে এই মেসেজটা যাচ্ছে যে খুনি ধর্ষকদেরকে রাজ্য সরকার আড়াল করছে বা বাঁচিয়ে নেবে, ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। আমি সরকারকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। তিনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে ক্রিয়েট হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে, এটাকে রোধ করতে ব্যর্থ হয়েছে। যখন তিলোত্তমা ঘটনার পরে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, তখন রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের প্রতি একটা দৃষ্টি নিক্ষেপ করা দরকার ছিল, সংস্কারের দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কুলতলি জয়নগরে যে ঘটনা ঘটেছে, পরিবারের অভিযোগ, যথাসময়ে অভিযোগ জানানোর পরেও পুলিশ নিষ্ক্রিয় ছিল, পুলিশ গড়িমাসি করেছে। পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে হয়তো এই ঘটনা নাও ঘটতে পারতো। আমরা ভুলে যাচ্ছি না, যখন দলুয়া খাকিতে ওই ইনসিডেন্ট ঘটেছিল, বাড়িতে পুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছিল একাধিক গাড়িতে, আমি তখন যেতে চাইছিলাম,
তখন আমাদেরকে আটকানো হয়েছিল, রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তাতে গিয়েছি, পুলিশ প্রশাসন এসে আমাদেরকে আটকে দিয়েছে। পুলিশ সেই সময় যে সক্রিয়তা দেখিয়েছিল আমাদেরকে, এই আমার নাবালিকা বোনটার জন্য যদি, এই বছর দশেকের বোনটার জন্য যদি পুলিশ সক্রিয় হতো, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলার সরকার এবং পশ্চিমবাংলা প্রশাসন ক্রমশ ফেল হচ্ছে, তারা আর দায়িত্ব নিতে পারছে না। আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এর সাথে, এই খুনের সাথে, এই যৌন নির্যাতনের সাথে যে বা যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। আর একটা অনুরোধ আমার মুখ্যমন্ত্রীর কাছে, এর যেন আপনি আবার রেড বেঁধে দেবেন না। লাভ অ্যাফেয়ার, ও প্রেগনেন্ট ছিল, ওর এটা ছিল, এই বলে যেন আবার আমার এই নাবালিকা বোনটাকে দেখে দেবেন না। এই অনুরোধটাও রইল মুখ্যমন্ত্রীর কাছে, যথাযথ বিচার হোক, তার ব্যবস্থা করুন। আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন এই ধর্ষণটা এটাও দুর্ঘটনা। কারণ যদি অভয়া হত্যাকাণ্ড, তাকে ধর্ষণ করে হত্যাকাণ্ড করা হয়, সেটা দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে জয়নগরের যে কিশোরী যাকে ওরা ধর্ষণ করে খুন করেছে, এটাও দুর্ঘটনা। অনুমোদিত শিশু হাসপাতালে হামলা, আরজি করে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূল, আরজি করে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, কর্মীদের মধ্যে আতঙ্ক, অভিযোগ উড়িয়ে পাল্টা মারধরের অভিযোগ শাসক নেতার। না, এটা তো চলছে, এটা শুরু হয়েছিল 2011 সালে। ফল প্রকাশের পর থ্রেড কালচারের জন্য পূর্ণিমা ঘড়ুইকে বর্ধমানে স্টেশনের পরে, স্টেশনের সামনে তাকে খুন করা হয়েছিল, ধর্ষণ করে খুন করা হয়েছিল। এটা শুরু হয়েছিল তখন। এখন এই থ্রেড কালচার ভিন্ন ভিন্ন ভাবে মাত্রা পেয়েছে, আর এই থ্রেড কালচারের উপর দাঁড়িয়ে আছে সরকার। আন্দোলনকারীদের মঞ্চ বাঁধার মৌখিক অনুমতি দিয়েও পরে আপত্তি পুলিশের, পুলিশি চাপে কাজ ফেলে পালায় ডেকোরেটর, অভিযোগ জুনিয়র ডাক্তারদের, স্টেতো ধরে হাত বাঁধল সামিয়ানা। আমি তো বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে সরকার, এটাতে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে সরকার। মানে যারা আন্দোলন করছে, আন্দোলন করতেই পারে বলা হলো, এখন তাদের সম্পর্কে এই ধরনের বিধি এবং ব্যবস্থা গ্রহণ করতে চাইছেটা কি তো বুঝতে পারছি না। ফের হাসপাতালে থেকে করে তিলোত্তম কাণ্ডে মন্তব্য মুখ্যমন্ত্রী, বাংলার অসম্মান বরদাস্ত নয়, পুজোর উদ্বোধনের মন্ত্রী সাফ কথায় মমতায়। আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা কি দুর্ঘটনা? সেটা যদি দুর্ঘটনা হবে, তাহলে মুখ্যমন্ত্রী যে ফাঁসি দেওয়া হোক বলেছেন, দুর্ঘটনা কাকে ফাঁসি দেবে? মুখ্যমন্ত্রী শুরুতেই বলেছেন যারা দায়ী তাদের ফাঁসি দিতে হবে, দুর্ঘটনা হলে তো ফাঁসি দেওয়া যায় না। এই প্রশ্নটা, পাল্টা প্রশ্নটা করুন তো একটুখানি। দ্বিতীয়ত থানায় অভিযোগ নিতে অস্বীকার করে কুলতলি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য, থানার ভাঙচুর ও আগুন। সে তো নেবে না, কারণ দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনায় কেবল নেয় নাকি? দুর্ঘটনা। এখন যাই হবে, মা বোনেদের উপর যে অত্যাচার হবে, সেই অত্যাচারটা দুর্ঘটনা, সবই দুর্ঘটনা। কাণ্ডে মন্তব্য মুখ্যমন্ত্রী, বাংলার অসম্মান বরদাস্ত নয়, পুজোর উদ্বোধনের মন্ত্রী সাফ কথায় মমতায়। আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা কি দুর্ঘটনা? সেটা যদি দুর্ঘটনা হবে, তাহলে মুখ্যমন্ত্রী যে ফাঁসি দেওয়া হোক বলেছেন, দুর্ঘটনা কাকে ফাঁসি দেবে? মুখ্যমন্ত্রী শুরুতেই বলেছেন যারা দায়ী তাদের ফাঁসি দিতে হবে, দুর্ঘটনা হলে তো ফাঁসি দেওয়া যায় না। এই প্রশ্নটা, পাল্টা প্রশ্নটা করুন তো একটুখানি। দ্বিতীয়ত একটি নাবালিকা মেয়ে, ওর বডি পাওয়া গেছিল, ওটা নিয়ে একটা ভালো ল অ্যান্ড অর্ডার হয়েছিল, ওটাতে আমরা সবাই গেছি, ওটাকে অ্যাটেন্ড করেছি। অ্যাটেন্ড করার পর এই যে একটা মর্মান্তিক যে ঘটনাটা ঘটলো, এর পরিপ্রেক্ষিতে আমরা সবাই গেছি, ওখানে গিয়ে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করেছি। বিভিন্ন মহলে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি কিছু
আমাদের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে, কিছু অপপ্রচার ছড়ানোর চেষ্টা হয়েছে। আজকে আমি আপনাদের মাধ্যমে পুরো ঘটনাটা কি হলো ওটাকে আপনাদের সামনে তুলে রাখতে চাই, একটা পার্টিকুলার টাইমলাইন আপনাদের সামনে দিতে চাই, যেটাতে অনেক কিছু গল্প স্পষ্ট হবে। প্রথমে বলি, গতকাল বিকেল 5টা 5:30 আনুমানিক একটি মেয়ে, যার বয়স 10 বছর, ক্লাস 4-এ পড়ে, ও মহিষমারি হাট, আমাদের জয়নগর থানা, ওখানে ওর বাবার একটা দোকান থাকে, দোকান থেকে ওখানে পড়াশোনার জন্য বেরোয়। বেরিয়ে বাবা যখন লাস্টে 8টা নাগাদ বাড়ি যায়, বাড়ি গিয়ে দেখে ওর মেয়েটি আসেনি। তখন স্বাভাবিক বাড়ির লোকের একটু চিন্তা হয়, ওরা ওখানে ইমিডিয়েটলি আমাদের পাশে মহিষমারির একটা ক্যাম্প আছে, ক্যাম্পে গিয়ে এই অভিযোগটা জানায় কি ওর মেয়ে সাধারণত ডেলি ফেরত আসে, কিন্তু আজকে আসেনি, সুতরাং ওরা ডাউট করছে কি ওনার মেয়েটি মিসিং হয়েছে। এই পরিপ্রেক্ষে আমি আপনাদেরকে বলতে চাই কি বিভিন্ন মহলে বিভিন্ন জায়গায় একটা দায় ঠেলাঠেলি, যেটাকে বলা হয় কি পুলিশ নাকি দায় ঠেলাঠেলি করেছে, ঠিক সময় এফআইআর করেনি, কিন্তু বিভিন্ন অপপ্রচার ছড়িয়েছে। এটাতে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, উই আর অল অ্যাওয়্যার কি আমাদের নির্দিষ্ট সুপ্রিম কোর্টের গাইডলাইন্স আছে কি কোনো নাবালিক কিংবা নাবালিকা যদি মাইনর থাকে, আমরা কিন্তু মিসিং ডায়েরি করি না, আমরা সাধারণত এফআইআর করি। এই পরিপ্রেক্ষে গতকাল 8:30টার সময় যখন মহিষমারি ক্যাম্পে আসে, ওনাদেরকে বাড়ির লোককে ওটাই বলা হলো কি আমরা ওখানে জিডি করেছি, ফাঁড়িতে যেহেতু আমাদের এফআইআর করার প্রয়োজন থাকে না, আমরা ওদেরকে সহযোগিতা করে ওনাদেরকে ডাইরেক্টলি জয়নগর থানার জন্য আমরা পাঠানো হয়েছে। আর ইন দ্য মিন টাইম আমরা কিন্তু তখনই তদন্ত শুরু করে দিই। তদন্ত আর এফআইআর সঙ্গে কোনো যুক্ত নেই, আমরা ইনভেস্টিগেশন এনকোয়ারি শুরু করি, কোথা থেকে গেল, কে ছিল লাস্টে, এই সব দিক দিয়ে আমরা খতিয়ে দেখা শুরু করি। বাড়ির লোক, বাবা, এরা সবাই জয়নগর থানায় রাত 11:20 ওনারা আসেন। তখন এখানকার আইসি জয়নগর উনি এখানেই ছিলেন, ওনার প্রবলেমটা শোনেন। ইন দ্য মিন টাইম এর আগেই ফাঁড়ির যে ভারপ্রাপ্ত যে ইনচার্জ আছে ওর আইসির সঙ্গে যোগাযোগ করে, আমরা ব্যাকগ্রাউন্ডে কে করতে পারে এই ইনভেস্টিগেশন করাটা শুরু করি। ওনারা যখন আসেন আমরা ওদেরকে বলি আপনারা লিখিত একটা অভিযোগ দিন, ওনারা লিখিত অভিযোগ দেয়। আর আমরা 12:30 এই সময় আমরা একটা কিডন্যাপিং এর কেস রুজু করি, কারণ ওই সময় আমরা কিছু জানি না, মেয়েটা কোথায় আছে, বাবা মা বলতে পারে না, কে নিয়ে গেছে ওইটাও বলতে পারেনি, কিচ্ছু না। এরপরে আমরা যখন প্রাথমিক তদন্ত শুরু করি, তখন আমরা সব অ্যাঙ্গেলটাকে খতিয়ে দিই কি লাস্ট ওকে ওই মেয়েটিকে কে দেখেছিল, আমরা জিজ্ঞাসাবাদ করি। আর এটা কিন্তু এমন না কি 12:30টার পরে করা হলো, এইটা মেয়েটির বাবা আমাদের ওখানকার ভারপ্রাপ্ত যে এএসআই আছে ওনার সঙ্গে রীতিমতো যোগাযোগে ছিল রাইট ফ্রম 8:30 till 2 o'clock। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি কে ছিল, লাস্টে কে দেখেছিল, ওই মেয়েটির যে ওর এক বান্ধবী ছোট্ট বয়সে, ওর সঙ্গে কথা বললাম আমরা। কথা বলার পর জানা গেল একটা ওই মেয়েটি যে বিবরণ দিয়েছিল ওর পরিপ্রেক্ষে আমাদের 2-3 জনকে সন্দেহ হলো। এই সন্দেহতে আমরা আবারও তদন্ত করে একটা লোককে আমরা আজ ভোর 2টোর সময় আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করি। ওকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও পুরো গল্পটা বলে, আর ও কনফেস করে কি ও মেয়েটিকে কোনো একটা জায়গায় গিয়ে ওখানে মেরে ওখানে ফেলে দিয়েছে। আমরা ওনাকে নিয়ে ওখানে যাই, ওনাকে গিয়ে অ্যারাউন্ড 2:40 আমরা ওখানে যে নির্দিষ্ট জায়গায় ওই ছেলেটি দেখায় ওখান থেকে আমরা খোঁজ করে দুর্ভাগ্যবশত আমরা ওই মেয়েটির বডিটা ওখান থেকে উদ্ধার করি। আমরা ইমিডিয়েটলি 2:45 বাড়ির লোককে আমরা ইন্টিমেট করার পর অ্যারাউন্ড 2:55 আমরা ওই বডিটাকে এখানকার পদেরহাট যে রুরাল হসপিটাল আছে আমরা ওখানে বডির জন্য পাঠিয়ে দিই, আর ওখানে একটা ইউডি কেস করে আমরা তারপরে আজকে ওটা একটা মার্ডারের অ্যাডিং সেকশন আমরা অ্যাড করি। মেইন কথা হলো আমরা যখন খবর পেলাম রাত 8:30 থেকে, আপনারা দেখবেন আপনাদেরকে পুরো টাইমলাইনটা আমরা আপনাকে বুঝিয়ে দিয়েছি। আমরা দ্রুততায় 5 ঘন্টায় আমরা নট অনলি কে করেছে, প্রথমে কেসটা মিসিং ছিল, আমরা কে এটাকে মিসিং মানে কে নিয়ে গেছে ওটাকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওর দেখানোর মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। ইটস এ ভেরি ব্যাড, ইটস এ ভেরি আনফর্চুনেট ইভেন্ট
কি আমরা মেয়েটিকে এই অবস্থায় পেলাম, এটা কোনো প্রাপ্ত নয়। বাট হ্যাভিং সেড দ্যাট উই আর হাইলি কনফিডেন্ট কি আমরা পুলিশ এই যে একটা অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর, এটা কিন্তু আমি আজকের আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার বলতে চাই। কিন্তু এই যে যেটা টাইমলাইন আপনাদেরকে দিলাম এটা সব কিন্তু অন রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন, আপনারা খতিয়ে দেখতে পারেন। এটাতে আমি পুরো বিং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট আমি আপনাকে ফুল কনফিডেন্সে বলতে পারি, আমি সব ডকুমেন্টস দেখেছি, সব কিছু দেখেছি। আইসি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট টুডে মর্নিং টিল আজকে যে আমরা কথা বলছি টিল দিস ডে। We have supported the whole family throughout. Her father was in our touch. ওর বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে, রীতিমতো ওরা যা যা সাপোর্ট চেয়েছে আমরা কিন্তু সব কিছু ওনাকে এক্সটেন্ড করেছি। সুতরাং আজকে যেটা আমরা এটাতে আপনাদের মাধ্যমেও যেটা বলতে চাই, ইট ইজ এ হিনিয়াস ক্রাইম, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেসেস। আমরা এটাকে দ্রুত তদন্ত আমরা শেষ করব, আর এর জন্য হাইয়েস্ট পানিশমেন্ট যেভাবে পাওয়া যায়, যেভাবে দেয়া যায় আমরা কিন্তু ওইটা করে দেখাবো। দ্রুততাতে আমরা এটাকে চার্জশিট করব, আর উই উইল এনশিওর কি এটাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। এটা কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই কি আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস, উই দ্য ডিপার্টমেন্ট, দিস পুলিশ ডিপার্টমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেস অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট। সুতরাং আপনাদের লাস্টে যেটা বলতে চাই, এই যে অপপ্রচার বিভিন্ন যে আরেকটা যে আমরা খবর পাচ্ছিলাম কি পুলিশ কোনো কিছু কাজ করেনি, ইট ইজ অন রেকর্ড, রেকর্ডে আছে। আমরা ইমিডিয়েটলি